প্রিয় দর্শক সকলকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের নিয়মিত আয়োজন ফেস অফ পলিটিক্সে। আমাদের আজকের পর্বের অতিথি হিসেবে উপস্থিত আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার কাছ থেকে জানার চেষ্টা করব দেশ এবং দেশের মানুষ নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, চিন্তা ভাবনা কি। আপনাকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। শুক্রিয়া আমাদেরকে কথা বলবার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। শুরুতেই আপনার ব্যক্তি জীবন সম্পর্কে জানতে চাই। বর্তমান সংগঠনের পাশাপাশি কি করছেন? ব্যক্তি জীবন বলতে ভাই বোন হিসেবে ধরলে আমরা 6 ভাই বোন। আমি সবার ছোট। আমার বাবা ইন্তেকাল করেছেন অনেক দিন। শিক্ষক ছিলেন, মা আছেন আলহামদুলিল্লাহ। পেশায় আমি মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন শিক্ষকতা করি। আর এছাড়া তখন ইনকিলাব মঞ্চের কাজ নিয়ে ব্যস্ত আছি। জুলাই বিপ্লবের পর আমরা অনেক সংগঠন দেখলাম আত্মপ্রকাশ ঘটেছে। এই সংগঠন কি তারই এরকম কিছু একটা ইনকিলাব মঞ্চ, না আগে থেকেই পরিকল্পনা? না না না, আমরা যখন জুলাই যুদ্ধে আমরা সবাই ছিলাম, বিশেষ করে আমি, আমাদের সেক্রেটারি জাবের, আমরা এই পুরো সময়টা একসাথেই ছিলাম। তো আমরা তো লড়াইটা যখন করছি সবাই একসাথে, 5ই আগস্ট যখন লড়াইটা একটা বিজয় হলো, তো ওই রাতে আমি জাবের আমরা মিলে মন্দির পাহারা দিচ্ছিলাম। তো মন্দিরের সামনে বসে বসে আমরা ঠিক করছিলাম যে এই জুলাইকে সুসংহত রাখার জন্য আমাদের কিছু একটা করতে হবে। তো সেই ভাবনা থেকেই আমাদের যে আমরা ইনকিলাব মঞ্চটা, এবং বিশেষ করে তখন ভাবি, কিন্তু তখনই ঘোষণা দিইনি, এটা ছিল 5ই আগস্ট। কিন্তু আমরা প্রথম কার্যক্রমটা করি 13ই আগস্ট। সেটা হলো শাহবাগে আমরা খুনি হাসিনার বিচার এবং ফ্যাসিস্ট আমলা থেকে শুরু করে পুলিশ যারা মানুষকে গণহত্যার সাথে জড়িত ছিল তাদের অতি দ্রুত গ্রেফতার, এই নিয়েই আমরা সর্বপ্রথম শাহবাগে সেদিন আমরা জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি করি। তারপর থেকে তো আজ পর্যন্ত। আপনারা বারবার বলছেন এটি একটি সাংস্কৃতিক সংগঠন। কি ধরনের সাংস্কৃতিক সংগঠন এই? আচ্ছা, আমরা আমাদের বায়োতে খুব ভালো করে লেখা আছে যে আমরা জুলাই অনুপ্রাণিত বা অভ্যুত্থান অনুপ্রাণিত একটি কালচারাল অর্গানাইজেশন, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ভয়েস দেয়। বাংলাদেশে কালচার বা সংস্কৃতিকে শুধু নাচ গান বানিয়ে ফেলা হয়েছে, যে নাচ গান কবিতা এটাই শুধু সংস্কৃতি। সংস্কৃতি তো দীর্ঘ বড় বোঝা বেড়ার ব্যাপার। আমাদের যাপিত জীবনে আমরা যা করি সবই আমাদের সংস্কৃতি। এই যে আমাদের রাজনীতি, এটা আমাদের দীর্ঘ সংস্কৃতি এবং সাংস্কৃতিক চর্চার অংশ। আমরা কোনো পলিটিক্যাল পার্টি নয়, এটা খুব ক্লিয়ার। কিন্তু আমরা প্রচণ্ড পলিটিক্যালি কনসাস একটি কালচারাল প্রেশার গ্রুপ, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক ভয়েস দেয় থ্রু কালচার। আমরা কখনো নাটক করে, আমরা কখনো গান গেয়ে, বিভিন্ন প্যাটার্নে আমরা এগুলো বলি। তো আমাদের অ্যাক্টিভিজমের জায়গাটা আমরা কালচারালি করি, কিন্তু এর মানে এই না যে আমরা পলিটিক্স বুঝি না। অবশ্যই আমরা রাজনীতি করি, তবে সেটা জুলাইয়ের রাজনীতি, কোনো দলীয় রাজনীতি না। বর্তমান আপনাদের সদস্য সংখ্যা কতজন এবং কত? আচ্ছা, আমাদের সদস্য সংখ্যা খুব কম এবং কমিটিও খুব কম। কারণ হলো বাংলাদেশে গত 10 মাসে, ধরেন 5 মাসে আমাদের ফেসবুকের ইনবক্সে পার্সোনালি যেই পরিমাণ সদস্য, মানে আমাদের কাছে কমিটি চাওয়া হচ্ছে, তাহলে 500 ছাড়িয়ে যায়। তো আমরা একটা ব্যাপারে খুব স্ট্রিক্ট, আমরা কোয়ালিটিতে বিশ্বাস করতে চাই। আপনি জানেন, যখন এরকম প্রচুর অর্গানাইজেশন হয়ে যাবে, এখন সবাই একজনের নাম ব্যবহার করে সবাই যে যার স্বার্থ বিভিন্নভাবে হাসিল করতে চায়। তো ব্যাপারটা হলো, আমি আপনার সাথে দীর্ঘদিন কাজ না করলে আমি আপনাকে চিনব কী করে, যে রাজশাহী আছে, খুলনা আছে, বরিশাল আছে। তো এরপর আপনি ব্যক্তি কোনো ভুল করে ফেললেও তো সেটা আমাদের উপরে দায় পড়বে। তো আপাতত আমাদের প্রত্যেকটা বিভাগীয় ইউনিভার্সিটিতে আমাদের কমিটি আছে শুধু, আর ঢাকায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরকম ক্যাম্পাসগুলোতে আছে। এর বাহিরে আমাদের বিভাগীয় শহরগুলোতে কিছু প্রতিনিধি কমিটি, এটা ফুল কমিটি না, শুধু প্রতিনিধি কমিটি, যারা ওখানে অ্যাক্টিভিজম করে, আমাদের সাথে যোগাযোগ রাখে। দেশ যদি ভালো হয়, আমরা গুছিয়ে আনতে পারি, তাহলে আমাদের ইচ্ছা আছে আমরা শুধু আরও বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বিভাগীয় শহরগুলোতে আমরা প্রতিনিধি কমিটিটাকে ফর্মালি ঘোষণা করবো। এখন পর্যন্ত নাই। অনেক একটা প্রশ্ন করে যে ইনকিলাব মঞ্চের মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, এটা কতটুকু? শিওর, রাজনৈতিক এজেন্ডা তো ইনকিলাব মঞ্চ দিয়ে বাস্তবায়ন হচ্ছেই। সেটা হলো জুলাইয়ের রাজনীতি। আমরা বলি যে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অপরাপর সকল দল জুলাইয়ের রাজনীতি করতে হবে, জুলাইয়ের রাজনৈতিক প্রতিযোগিতা করতে হবে। এটা যদি আমরা আর্টিফিশিয়ালিও করি, কারো কাছ থেকে কোটি কোটি টাকা খেয়েও করি, তাহলে কি বাংলাদেশের মানুষের লাভ না ক্ষতি? ধরেন আমরা কোটি কোটি টাকা খেয়ে তারপরে এই প্রেশারটা দিচ্ছি সকল দলকে, তোমরা জুলাইয়ের রাজনীতি করো, তাতে কি বাংলাদেশের উপকার না ক্ষতি? তো আমরা তো দেখেন, আমাদের ব্যাপারে কি, আমাদেরকে রিড করা দুনিয়ায় খুব সোজা। আমরা যা বলি তা করি, অথবা মনে যা ফিল করি সেটা বলি। আমাদের কথায় আর কাজের মধ্যে ডিপ্লোমেসি, গতানুগতিক পলিটিক্সটা কম। এই যে স্ট্রেট ফরওয়ার্ড হওয়া, সোজা সাপটা বলে দেওয়া, এইটাও একটা নতুন রাজনীতির বিনির্মাণ, এবং এটা আলহামদুলিল্লাহ মানুষ পছন্দ করতেছে আমাদেরকে জন্য। তো চলবে এরকম। অনেকে মনে করেন এনসিপির সাথে আপনাদের সম্পর্ক রয়েছে, আবার কেউ কেউ প্রশ্ন তুলেন অনলাইন অ্যাক্টিভিস্ট নাকি ভট্টাচার্যের সাথে আপনাদের সম্পৃক্ততা রয়েছে, এটা কতটুকু সত্য? সবার সাথে সম্পর্ক আছে আমাদের, আওয়ামী লীগ ছাড়া।
একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। এনসিপিতে আমাদের কত ভাই বন্ধু, তো আমাদেরকে যেদিনই বিএনপির বিরুদ্ধে বলি সেদিন এসে সবাই বাহাবা দেয় অন্য গ্রুপ, আবার যেদিন বিএনপির পক্ষে বলি কোনো একটা ভালো কাজের প্রশংসা করি তখন বলে তোমরা বিএনপির কাছে বিক্রি হয়ে গেছো। আমরা মূলত বাংলাদেশের কাছে বিক্রি হয়ে গেছি বিনা পয়সায়। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জান ও জুলাই বাঁচানোর জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আমাদের জানকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি। সুতরাং এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বলেন, অপর সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক দলের সাথে আমাদের ভালো সম্পর্ক। একমাত্র আমাদের সমস্যা আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগ যারা গণহত্যা করেছে। এমন যদি কোনো আওয়ামী লীগ থাকে সে কোন দিন গণহত্যা করে নাই, গুম করে নাই, খুন করে নাই, হাতে তার রক্ত নাই, সেও আমাদের শত্রু না, বরং তারা আমরা স্পেস দিতে চাই সে তওবা করে ফিরে আসুক, তাকে মূলধারায় জায়গা দিতে হবে। এই জন্য আমরা সরকারকে বলেছি আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন, মানে তওবা কমিশন করেন, যে এসে বলবে দেখেন আমি ভুল করেছি কিন্তু আমি কোনো ক্রিমিনাল অফেন্স করি নাই, সুতরাং তাকেও তো স্পেস দিতে হবে। আওয়ামী লীগের বিষয়ে একটা প্রশ্ন আসে ঘুরে ফিরে, ৭১-এর আগের আওয়ামী লীগ, ৭১-এর পরবর্তী আওয়ামী লীগ, এই দুইটা আওয়ামী লীগকে আপনি কিভাবে দেখেন এবং কিভাবে? আওয়ামী লীগ আজীবনই আওয়ামী লীগের নতুন পুরনো কিছু নাই। আওয়ামী লীগের পক্ষে যা বলা হয়েছে এগুলো হলো কোটি কোটি টাকার ন্যারেটিভ। আওয়ামী লীগের দুর্দান্ত একটা শক্তি আছে যা বাংলাদেশের অন্য কোনো দলের নাই, সেটা হলো ন্যারেটিভ নির্মাণ। হ্যাঁ, যেমন আপনাকে প্রমাণ বলি, প্রমাণটা হলো জুলাইয়ের শত শত শহীদ, এখন আমরা ৪২ লাশের হিসাব জানি না। সেই মুহূর্ত তাদের আওয়ামী লীগ আসলে কোনো দল না, আওয়ামী লীগ হলো একটা সেমি রিলিজিয়ান, একটা কাল্টের কালচার হলো সে অনস যেটা একবার সে বিলিভ করেছে, সে মরে গেলে ওই বিলিফ নিয়ে বলবে এটা ভালো না খারাপ, এটা সে নিজেকে প্রশ্ন করবে না। যেমন আওয়ামী লীগ এখন পর্যন্ত এই বিশ্বাস করতেছে বরং এইটা কোনো জুলাই আন্দোলন হয় নাই, এইটা করছে ষড়যন্ত্র, বরং হাজার হাজার পুলিশ নাকি মাইরে ফেলছে অন্যায়ভাবে। এমন একজন পুলিশ যে কয়জন নিহত হয়েছে আপনারা বলতে পারবেন? কোনো নিরীহ পুলিশের উপরে জনতা হামলা করছে? না, করে না। আপনি লাঠি নিয়ে দাঁড়িয়েছেন, আপনাকে AK-47 থেকে আপনার বুক চিরে দিচ্ছে, লাঠি নিয়ে প্রতিরোধ করছে মানুষ, সেই প্রতিরোধে গণহত্যাকারী পুলিশ মরে গেছে। তারা সেই ন্যারেটিভ নির্মাণ পর্যন্ত করতেছে যে বরং পুলিশ মারছে, জনগণ কেউ মারে নাই। এর মানে হলো আওয়ামী লীগ যখন একটা কান্ট, যখন একটা ধর্ম, তখন তাকে রাজনৈতিক দল হিসেবে ট্রিট করাটাই হলো আমাদের বাংলাদেশের মানুষের ভুল। কিন্তু এই আওয়ামী লীগ তো মৌলানা ভাসানী করেছেন, মাওলানা ভাসানী ভুল বুঝতে পারছে দেখেই তো সরে আসছে। মাওলানা ভাসানী কি আওয়ামী লীগ করে মরে যেতে পারছে? যেই মাওলানা ভাসানীর হাতে ট্রেনিং নিয়ে শেখ মুজিব রাজনীতি শিখছে, সেই মাওলানা ভাসানীরে রাখছে, রাজনীতি করতে দিছে, সালাম দিয়ে পাঠাই দিছে। এখানে শেরে বাংলা আছে, কারণ আওয়ামী লীগ তারা করে নাই। এই দেশে এই ৪৭, এই ৭১ এগুলো শেরে বাংলা ছাড়া, হোসেন সোহরাওয়ার্দী ছাড়া, মাওলানা ভাসানী ছাড়া এগুলো কোনোদিন হয়? অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিব বলতেছে তারা যখন মামলার আসামি, তাদেরকে মুক্ত করার জন্য হোসেন সোহরাওয়ার্দী তার পায়ে এত ব্যথা, তার পা ফুলে গেছে, পায়ে জুতো পড়তে পারতেছে না, আদালতের অনুমতি নিয়ে সে ১ ঘন্টা জেরা করছে খালি পেয়ে, তারপরে শেখ মুজিবদেরকে মুক্ত করছে। এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই সোহরাওয়ার্দীর নাম কোথাও রাখছে না, সব মুছে দিছে। গণভবনে, বঙ্গভবনে একসময় শেরে বাংলার ছবি ছিল, ভাসানীর ছবি ছিল, সোহরাওয়ার্দীর ছবি ছিল, কই সব ছবিকে বিলীন করে একজন শেখ মুজিব, সে হইল একাই ভাসানী, সে শেখ মুজিবই ভাসানী, সেই শেরে বাংলা, সেই সব। এই যে ৩ জন জাতীয় নেতার মাজার, জীবনে ওইখানে যায় ওরা। শেরে বাংলা না হলে, ভাসানী না হলে, সোহরাওয়ার্দী না হলে বাংলাদেশ হয়? সব কুক্ষিগত করে নিছে। মুক্তিযুদ্ধ করছে আপামর জনসাধারণ, আইসে বলে যুদ্ধের আমরা মালিক। এই জন্য তো আওয়ামী লীগের আজকে এই দশা হয়েছে। সমস্যাটা হলো বিএনপি, জামাত ইসলামী, মানে আওয়ামী লীগের সাথে এই বাংলাদেশের কোনো রাজনৈতিক দল খাটে না। খাটে না কেন? আওয়ামী লীগের ন্যারেটিভ নির্মাণের যে দক্ষতা, তার বিরোধী যারা রাজনীতি করে এর 5%ও নাই। বুঝতে পেরেছেন? এই হলো মুশকিল। একটা সংগঠন পরিচালনার জন্য ফান্ডিংয়ের দরকার পড়ে, আপনাদের সংগঠনের ফান্ডিংটা আসলে কোথা থেকে আসে? এটা খুবই ওপেন। আমরা আজ পর্যন্ত যত প্রোগ্রাম করেছি সব ক্রাউড ফান্ডিংয়ে করেছি। প্রমাণ আমার নিজের ফেসবুক, আমাদের ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে গিয়ে দেখবেন আমরা যত প্রোগ্রাম, সেই প্রোগ্রামে কত খরচ, মানুষের কাছে টাকা চেয়েছি, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, বিকাশ নাম্বার দিয়েছি। মানুষ সেখানে, আপনি অবাক হবেন, আমাদেরকে 10 টাকাও কন্ট্রিবিউট করেছে, রিয়েলি 10 টাকা করে, আবার মেসেজ করেছে ভাই আমার বিকাশে 20টা টাকা আছে, আমি 10টা টাকা দিয়ে শরীক হইলাম, মন খারাপ করে না, আল্লাহ অনেক দিলে আরও দিব, থেকে শুরু করে 10,000 20,000 আমাদেরকে দিচ্ছে। এবং বাংলাদেশে আমরা একটা নজির স্থাপন করেছি। আমরা যত প্রোগ্রাম করেছি প্রত্যেকটা প্রোগ্রামের শেষে এর সকল ফান্ডের স্টেটমেন্ট, ব্যাংক, বিকাশ আমরা ওপেন করে দিয়েছি। আপনি ঢুকে দেখেন, এখনও আছে। বাংলাদেশে আর কোনো সংগঠন পারে নাই। সাংস্কৃতিক সংগঠন বললেন, রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন, অর্থাৎ আমরা এটাকে এইভাবে ফ্রেমিং করতে চাই যে পলিটিকো কালচারাল। কারণ বাংলাদেশের কালচার কেমন বানানো হয়েছে যে আপনি ছায়ানট করবেন, আপনি উদিচি করবেন, আপনি গান গাইবেন, আপনি গান গাইতে গাইতে খালেদা জিয়ার বাড়ি গিয়ে ঘেরাও দিবেন যে খালেদা জিয়া জ্বালাই পড়ে মানুষ মেরে ফেলতেছে, কিন্তু আপনি রাজনীতি বুঝেন না। এগুলো হলো ভণ্ডামি। আমরা এগুলোর উন্মোচন করতে চাই। আমরা বরং বলি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াইয়া
আমরা দল না হয়ে যাই করি তাই কালচার। এর মানে আমরা রাজনীতি করি, মানে দলীয় রাজনীতি করি না, এটাই। অনেক সময় বলেন ক্ষমতাশীলদের চাপ প্রয়োগের জন্য। হ্যাঁ, এই যে ক্ষমতাসীনদের, আজকেও এখানে বসে সকল ক্ষমতাসীনদেরকে তো বললাম, এবং আমাদের চাপেও যে কিছু কাজ হচ্ছে তার প্রমাণ তো আপনাদের কাছেও আছে, যে আমরা ফ্রেমিং করেছি, বলেছি সরকার হোক বা অন্য কেউ হোক, যৌক্তিক হওয়ার কারণে, আমাদের গায়ের জোরে না, আমলে নিয়েছে। এর মানে টু দি পয়েন্টে যৌক্তিকভাবে কিছু বলতে পারলে এটা মানুষের কানে পৌঁছায়। আপনি নির্বাচন করতে চাচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, তো ক্ষমতাশীলদের চাপ প্রয়োগের যে জায়গাটা, সেখান থেকে নির্বাচনের মাধ্যমে যদি জয়ী হন, তাহলে ক্ষমতাশীলদের জায়গায় গিয়ে কত? প্রথম হলো ধরেন আমি সাপোজ ধরেন আমি এমপি যদি হইও, আপনারা কি বলছে এমপি হইলেই আমি সরকার দলের এমপি হব? ধরেন বিএনপি যদি সরকার দলের করে, আমি কি বিএনপির মনোনয়ন পাবো বা বিএনপির এমপি হব? সংসদে তো বিরোধী দলীয় এমপিও লাগে, এবং যেই সংসদে যত বেশি বিরোধী দলীয় এমপি ভালো থাকে সেই সংসদ তত ফাংশন করে। রবীন্দ্রনাথ যখন ব্যারিস্টারি পড়তে গেছে বিলেতে, পড়াশোনা বাদ দিয়া গ্লাডস্টোন এবং অন্যদের সংসদীয় বিতর্ক দেখতে গিয়া ইংল্যান্ডের পার্লামেন্টে বসে থাকতো। এর মানে তাদের এত প্রাণবন্ত বিতর্ক হইতো। বাংলাদেশের বিতর্ক তো আমি গল্প আমার ছোট জীবনে যখন বিএনপি এবং আওয়ামী লীগ পার্লামেন্টে ছিল, বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ বক্তৃতা করতেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী বক্তৃতা করতেছে, সেই বক্তৃতা শোনার জন্য, সংসদীয় বক্তৃতা, আমি তখন 5-6-এ পড়ি, আমার মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আমি বাড়ি আসতাম যে ওই বক্তৃতাটা দেখবো, এতটা প্রাণবন্ত ছিল। তো আপনার একটা ভালো পার্লামেন্ট করতে তো শুধু আমি না, আমাদের মতো অনেক তরুণ বিরোধী দলের বেঞ্চে বসা দরকার, যারা সরকারি দলকে টু দি পয়েন্টে ধরতে পারবে, বলতে পারবে। পার্লামেন্টে গেলে কি আদৌ পসিবল হবে ক্ষমতাশীলদের সেই চাপ প্রয়োগটা? মানে পার্লামেন্টে বিরোধী দলের কাজ কি? কাজই হলো চাপ দেয়া। তো প্রথম হলো আমি নির্বাচিত হব কিনা সেইটাই তো আমি জানি না। আমি তো ভোট পাইতে পারি 500, তাই 500 ভোট পাইলে কি আমার ইজ্জত যাওয়া উচিত? আমার ইজ্জত যাওয়া উচিত না। আমি খুব হ্যাপি। এর মানে 1 পয়সা খরচ না কইরা 500 মানুষ আপনারা বিশ্বাস করছে, এর মানে আমি মরে গেলেও আমাদের মতো আরও যেই তরুণরা দেশের জন্য কাজ করবে, একদিন এই 500 ভোট 5 লাখ হয়ে যাবে, কোনো পয়সা ছাড়া তখন জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে। আমরা সেই আদর্শটা সামনে মানুষের সামনে দেখতে আইতে চাই, যে বিনা পয়সায়ও জনগণের ফান্ডিংয়ে জনগণের নির্বাচন করা যায়। এবং আপনাকে একটা বলি, এই আমাদের নির্বাচন করাটা, এই নির্বাচন আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য, আমাদের পলিটিক্সটা খুব ক্লিয়ার, আমরা ভবিষ্যতে কী করতে চাই। মানে আমরা একটা কালচারাল রেভলিউশন বাংলাদেশের পক্ষে, মানে নাটক গানের না, মানুষের মনস্তত্ত্ব ভাঙার, ফ্যাসিবাদ বিরোধী কালচারাল রেভলিউশন করতে চাই। সেটাকে আমি 5 বছর পরে হতে 50 বছর পর হতে পারে। সেটার একটা মাধ্যম নির্বাচন করা, আরও 10টা মাধ্যম কিন্তু আছে। সুতরাং ওই মাধ্যম যদি জরুরি মনে হয় তাহলে করবো, না হলে ছেড়ে দিব। মানে ওটা একটা সিঁড়ি, ওইটাই একমাত্র মাধ্যম না। অন্যদের সাথে আমাদের পার্থক্য কি জানেন? তাদের জীবনের ডিজায়ারই হইল এমপি হওয়া, মন্ত্রী হওয়া, আর আমাদের ডিজায়ার হইল ইনসাফ প্রতিষ্ঠা করা। সেই জন্য কোনো দিন এমপি হওয়া লাগতে পারে, মন্ত্রী হওয়া লাগতে পারে, আবার সারা জীবনে কিছু নাও হওয়া লাগতে পারে। আমরা সব কিছুর জন্য প্রস্তুত, কিন্তু লড়াই সার্বজনীন। নির্বাচন করলে কোনো রাজনৈতিক দলের ব্যানারে করবেন না স্বতন্ত্রভাবে যাবেন? না, এখন পর্যন্ত আমরা খুবই ডিটারমাইন্ড আমি যে স্বতন্ত্র নির্বাচন করবো ইনশাআল্লাহ। যদি কোনো নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক দল মনে করে যে এই ছেলেটাকে বা এই তরুণকে পার্লামেন্টে আনা দরকার, তাহলে আমি ধরেন আমার তো বলেছি যে শাহবাগ, ঢাকা, তাহলে তারা সেখানে প্রার্থী দিবে না। বিএনপি যদি মনে করে যে না এরকম কিছু ছিল, তরুণ পার্লামেন্টে আনা দরকার, তাহলে আমরা চাই কি, আমাকে যেন না বলে যে তুমি ধানের শেষে নির্বাচন করো, বরং তারা ওখানে প্রার্থী না দিক, জামাত ওখানে প্রার্থী না দিক, যদি তারা মনে করে। আর মনে না করলে তো মনে করার কিছু নাই। কিন্তু আমরা স্বতন্ত্র নির্বাচন করতে চাই। এবং আমি আবার একটু বলি, আমি কিন্তু ইনকিলাব মঞ্চের প্রার্থী না, আমি ওখানে স্বতন্ত্র প্রার্থী। আপনার সংগঠন এবং আপনাকে আমরা কি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখতে পাবো? অবশ্যই দেখতে পারেন। সংগঠনকে পাবেন না, এটা ক্লিয়ার। ইনকিলাব মঞ্চ নিজে কোনোদিন পলিটিক্যাল পার্টি হবে না, এটা এইভাবেই থাকবে। কিন্তু আমাদের তো অনেকের ভিন্ন রাজনীতি থাকতে পারে না। আমরা চাইলে ভিন্ন কোনো দিন, আল্লাহ চাইলে আমরা কোনোদিন রাজনৈতিক দল করতে পারি, 10-20 বছর পরে হোক, অথবা কারো মনে চাইলে কোনো রাজনৈতিক দলেও যুক্ত হতে পারে। আমাদের এখানে ইনকিলাব মঞ্চ তেমন আছে, আমাদের অনেক বাম ঘরানার ভাই যারা বাংলাদেশপন্থী ভাম, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, অনেক ঘরানার, কিন্তু আমাদের সাথে কাজ করে। এর মানে যতক্ষণ আমরা ইনকিলাব মঞ্চের টেরিটরিতে আছি ততক্ষণ আমাদের পরিচয় এইটা। কিন্তু এর বাইরেও তো আমাদের সবার কত স্বকীয় পরিচয় থাকতে পারে না, থাক না, সমস্যা কি? একটু সরকারের বিষয়ে জানতে চাই। 10 মাস হয়ে গেছে এই জুলাই আন্দোলনের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তী সরকার, জুলাই স্পিরিটটা কতটুকু পূরণ করতে পারছে বলে? অধিকাংশই সরকার পারে নাই, পারার সম্ভাবনা কম, আর সরকারের একা দায় দিয়ে লাভ নাই। আর বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো তো সরকারকে হেল্প করে নাই। সুতরাং সরকার নিজেরই শতভাগ সদিচ্ছা অনেক ক্ষেত্রে নাই। তার উপদেষ্টারাও তো সবাই জুলাই যোদ্ধা না। তার উপদেষ্টার মধ্যে কয়জন আছে যারা জুলাই আহত, জেল খাটছে, মামলা হয়েছে, এরা বিভিন্ন স্টেট থেকে আসছে, সামহাও এটা হয়ে গেছে, আমরা পারি নাই। তো এরপরও এখন আমরা বলে কয়ে গালিগালাজ করে যদ্দূর পারি জনতার কাজ করাই নিতে হবে। এখনো কি মানুষের মধ্যে সেই জুলাই স্পিরিট বা সংস্কারটা কাজ করছে বলে মনে করেন আপনি? কাজ করে, জুলাইয়ের স্পিরিট অবশ্যই মানুষের মধ্যে কাজ করে।
কিন্তু মানুষের তো একটা জীবন আছে, তার তো খেটে কিছু করে ঘরের চাল কিনতে হয়, ডাল কিনতে হয়। সুতরাং চাইলেও সে প্রতিদিন, ধরেন আমি এই অ্যাক্টিভিজম তো করি আমার ইউনিভার্সিটির চাকরিটা করার পরে, আমি কি চাইলেও এখন সেইটা চাইলে এটা করতে পারবো না। তবে হ্যাঁ, আবারও যদি বৃহত্তর ডাক আসে এবং মনে করে মানুষ এখানে সততা আছে, ইনসাফ আছে, কোনো নেতা লাগবে না, প্রতিটা মানুষই নিজে নেতা হয়ে উঠবে, আন্দোলন নিজে হবে নেতা, আর সবাই হবে তার কর্মী ইনশাল্লাহ। আবারও সেটা কবে সেটা জানি না, কিন্তু মানুষ রাজপথে নামবে, ইনসাফের রাষ্ট্র প্রয়োজন, যেটা এবার সে শিখেছে এটা ইনশাল্লাহ কন্টিনিউ হবে। আগাম নির্বাচন নিয়ে কি ভাবছেন আপনারা এবং নির্বাচন কেমন হতে পারে বলে মনে করছেন? বর্তমান যে কাঠামো আছে এতে দেশে কোনো নির্বাচনই হবে না, মানে হবে না বলতে কোনো ভালো নির্বাচন হওয়ার সুযোগ নাই, কারণ বর্তমান পুলিশের কোনো মোরালস নাই, গার্ডস নাই, তাকে মানুষ ভয় পায় না, কারণ তার হাতে অনেকের হাতেই রক্ত আছে, এই এক ভয়। বাংলাদেশে 46,000-এর বেশি কেন্দ্র আছে, সারা বাংলাদেশে আর্মি যদি ডিপ্লয়েড থাকে অত্যন্ত সিরিয়াসলি, তাহলেই কেবল কেন্দ্র দখল হবে না। তো সেই আর্মি কতখানি ডিপ্লয়েড হবে, নাকি সে অন্য কোনো দলের সাথে আপোষ করবে যে আমি ওদিকে ঢিলে দিয়ে দিব, আপনারা দখল করেন, বিনিময়ে আইসা এই আমাদের বিরুদ্ধে যে গুম কমিশন হয়েছে, পিলখানা কমিশন হয়েছে, এগুলোর বিচার বন্ধ করে দিবেন, হইতে পারে। তো সুতরাং ওই জায়গাটা যদি যাওয়া যায় তাহলেই কেবল ইলেকশন হবে, আর সেই ইলেকশনে সবাই ভোট দিবে। এছাড়াও যদি মানুষ মনে করে সেই আগের ইলেকশন, কোনো মানুষ ভোট দিতে যাবে না, শুধু যাদের ক্ষমতা লাগবে তারা মিলে নিজেরা একটা ভোট করবে, তাতে আনন্দের কিছু নাই, তারা আবারও প্রতিরোধের মুখে পড়বে। সর্বশেষ প্রশ্ন, ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ পরিকল্পনা? ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ পরিকল্পনা, সে বাংলাদেশে একটা বাংলাদেশপন্থী সাংস্কৃতিক বিপ্লব করতে চায়। বাংলাদেশে একটা বাংলাদেশপন্থী সাংস্কৃতিক বিপ্লব, মানে মানুষের মননে মগজে। আমাদের এখানে ফ্যাসিবাদের আইকন চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের যে কাঠামো, তার যে চিন্তা কাঠামো, সেটা পরিবর্তন হয় নাই। কারণ আমাদের বাচ্চাদেরকে নাটকে, সিনেমায়, গল্পে, বইয়ে, পত্রিকায় ফ্যাসিবাদী চিন্তাকে ইনজেক্ট করা হয়েছে। একদিন দুদিনে যাবে না, দীর্ঘ লড়াই সংগ্রাম করে আমাদের বাচ্চাদেরকে, আমাদের বৃদ্ধদেরকে, আমাদের তরুণদেরকে মননে মগজে বাংলাদেশ ইনজেক্ট করতে হবে, এবং আমাদের সংগ্রাম সেটা শুরু। যতদিন পর্যন্ত আল্লাহ বাঁচাই রাখবে আমরা ততদিন করবার চেষ্টা করব। আমাদেরকে যদি আল্লাহ নিয়ে যায়, আমাদের পরবর্তী প্রজন্ম করবে, লড়াই থামবে না, হয়তো আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদেরকে কথা বলতে ডাকার জন্য, এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আজকের দ্য ফেস অফ পলিটিক্সে আমাদের সাথে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তার কাছ থেকে জানার চেষ্টা করেছি আমরা তাদের বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। সামনের পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।